Okay, today we will start the first chapter in cosmetology, that is raw material used in the cosmetic preparation. That means when we prepare the cosmetics means that may be cream, ointment, personal hygiene product, then whatever it lip product, nail product, eye makeup, that is eye product, or dental product. According to the syllabus, we will discuss this type of cosmetics: skin preparation, teeth and dental product, then lip product, nail product, eye makeup, personal hygienic product. So এই জিনিসগুলো আমরা যখন তৈরি করতে যাব, আমরা জানি যে নরমালি যে কোনো কিছু প্রিপেয়ার করতে গেলে আমরা যখন টেকনোলজি পড়ছি, টেকনোলজিতে আমরা দেখছি যে আমরা যখন একটা ট্যাবলেট প্রিপেয়ার করতে যাই, সেই ট্যাবলেট প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে ট্যাবলেট যখন আমরা প্রিপেয়ার করতে যাই, তখন দেখা গেল যে ট্যাবলেটের ক্ষেত্রে আমাদের একটা মেইন এপিআই থাকে, তার সাথে এক্সিপিয়েন্ট থাকে। সো আমরা যখন ক্রিম, দ্যাট ইজ কসমেটিক কোনো কিছু প্রিপেয়ার করতে যাব, তখন আমাদের হচ্ছে যে মানে এট দ্য সেম এজ দ্য ট্যাবলেট প্রিপারেশন, এপিআই এন্ড এক্সিপিয়েন্ট থাকে। এখানেও কিছু অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট থাকবে, পাশাপাশি হচ্ছে যে তোমার কিছু এক্সিপিয়েন্ট প্রয়োজন হয়। সো আমরা ফার্স্ট অফ অল আমরা একটু দেখে নেই। ফার্স্ট অফ অল আমরা একটু দেখবো যে কসমেটিক্স কাকে বলে, আর কসমেটিক্স এর যে এক্সিপিয়েন্ট, মানে এক্সিপিয়েন্ট বলতে কি বোঝায়। তো কসমেটিক্স হচ্ছে, আমরা এখানে একটা ডেফিনেশন দিছি, সেটা হচ্ছে যে কসমেটিক্স আর ইন্টেন্ডেড টু রাব, pour, sprinkle or spread on or introduce into the body। মানে কসমেটিক প্রিপারেশনটা হচ্ছে রাব করা। তার মানে আমরা যে দেখা গেল একটা ক্রিম নিয়ে হাতের মধ্যে এইভাবে রাব করতেছি, পোর্ট, স্প্রিংলেট, এই ধরনের কাজে ব্যবহার করা হয়। On or introduce into human body or any part thereof for cleaning, beautifying, promoting attractiveness and altering the appearance। সাপোজ আমরা যদি মেকআপের কথা চিন্তা করি, মেকআপটা হচ্ছে কি অ্যাট্রাকটিভনেস বাড়ানোর জন্য। তারপরে হচ্ছে যে আমরা দেখা গেল যে সকালবেলা উঠে অনেকেই ফেস ওয়াশ দিয়ে মুখটা একটু ক্লিন করে নিই, তার মানে এটা হচ্ছে ক্লিনিং পারপাস। তো কসমেটিক্স হচ্ছে সেই ধরনের প্রিপারেশন যেগুলো হচ্ছে যে তোমার রাব, পোর আর স্প্রে করা হয় অন আর ইন্ট্রোডিউসিং দ্য ইনটু হিউম্যান বডি অর এনি পার্ট দেয়ারঅফ। কেন করা হয়? ফর ক্লিনিং, বিউটিফাইং, প্রমোটিং অ্যাট্রাকটিভনেস এন্ড অল্টারিং দ্য অ্যাপিয়ারেন্স। যে আমরা যদি অ্যাক্টরদের কথা চিন্তা করি, অ্যাক্টর বা অ্যাক্ট্রেসটা আছে, তারা দেখা গেল অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ করে, এটা কিন্তু তোমার ওই কসমেটিক সামগ্রী ব্যবহার করে। তো এই জন্য কসমেটিক্সটা হচ্ছে যে আমরা কোন উদ্দেশ্যে ব্যবহার করব? ক্লিনিং, বিউটিফাইং, প্রমোটিং অ্যাট্রাকটিভনেস আর অল্টারিং দ্য অ্যাপিয়ারেন্স। এটা বুঝতে পারছো? জি স্যার। তো এখানে কসমেটিক্স এর সাথে আমরা আরেকটা জিনিস পড়বো, যেহেতু আমাদের চ্যাপ্টারটা হচ্ছে যে র ম্যাটেরিয়াল ইউজ ইন দ্য কসমেটিক প্রিপারেশন, দ্যাট ইজ কসমেটিক্স প্রিপেয়ার করতে গেলে আমাদের কোন ধরনের র ম্যাটেরিয়াল, দ্যাট ইজ এক্সিপিয়েন্ট যেটা লাগে, সেই জিনিসটা পড়বো। তো এক্সিপিয়েন্ট এখানে বলতেছি যে the word excipient derived from the Latin excipiere, mean to accept, which is simply explained as other than। other than means হচ্ছে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট বাদ দিয়ে বাকি যে ম্যাটেরিয়াল গুলা আমরা কোনো ফার্মাসিউটিক্যাল প্রিপারেশনের ক্ষেত্রে ইউজ করি, দ্যাট ইজ কল্ড এক্সিপিয়েন্ট। তো এখানে আমাদের একটা ডেফিনেশন আছে, pharmaceutical excipient are the substance other than the active medicament which are included in manufacturing process or are contained in the finished pharmaceutical product dosage form। এটা হলো আমাদের এক্সিপিয়েন্ট, এবং আমরা এক্সিপিয়েন্টটা কেন ব্যবহার করব সেটারও কিছু গাইডলাইন আমাদের এখানে আছে। এক্সিপিয়েন্টের ক্ষেত্রে আমাদের যে গাইডলাইন গুলো দেওয়া আছে, এখানে আমরা বলতেছি যে excipient play a wide variety of functional roles including modulating the solubility and bioavailability of the active pharmaceutical ingredient, modulating the immunogenic response of active ingredient, maintaining the pH or osmolality of the liquid dosage form, improving dosing compliance, increasing the stability of the active ingredient। That is
এক্সিপিয়েন্ট গুলার কাজ কি। যেমন আমরা ডিসইন্টিগ্রেটিং এজেন্ট ব্যবহার করি। আচ্ছা, তো আমাদের যে এক্সিপিয়েন্ট গুলো আছে সেই এক্সিপিয়েন্ট গুলার ক্ষেত্রে আমরা বলতেছি যে নাম্বার ওয়ান, মডুলেটিং দ্য সলিবিলিটি। আমরা যেমন ডিসইন্টিগ্রেটিং এজেন্ট ব্যবহার করি, ডিসইন্টিগ্রেটিং এজেন্টের কাজ হচ্ছে একটা কি সলিবিলিটি বাড়ানো, এবং এই যে তোমার সলিবিলিটি যদি সলিবিলিটি বাড়ে তাহলে বায়োঅ্যাভেলেবিলিটি বাড়বে। তারপরে হচ্ছে যে ইমিউনোজেনিক রেসপন্স, একটা তোমার হচ্ছে যে একটা প্রিপারেশনের পিএইচ কমানো বা বাড়ানোর ক্ষেত্রেও আমরা কিন্তু এই এক্সিপিয়েন্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে হচ্ছে যে ইমপ্রুভিং ডোজিং কমপ্লায়েন্স। যেমন আমরা যদি ফার্মাসিউটিক্যাল ডোজেস ফর্মের কথা চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে তোমার একটা ইয়া থাকে, যেমন সিরাপ প্রিপারেশনের ক্ষেত্রে সিরাপ কিন্তু মানে তিক্ত স্বাদ হওয়ার কথা। এই স্বাদের যদি তিক্ত স্বাদ হয় তাহলে কিন্তু বাচ্চারা খাবে না। তো এই জন্য আমরা করি কি, সুগার কন্টেন্টটা বাড়াই দিয়ে সিরাপের প্রিপারেশন করি। কেন করি? দুইটা উদ্দেশ্য থাকে। নাম্বার ওয়ান হচ্ছে যে 60% সুগার কন্টেন্ট থাকলে সেখানে ব্যাকটেরিয়াল গ্রোথ ওভাবে হতে পারে না। আর নাম্বার টু হচ্ছে এই যে ডোজিং কমপ্লায়েন্স, মানে বাচ্চারা একটু মিষ্টি হলে সেটা খেতে পারবে। তো এই জন্য হচ্ছে যে আমরা বলতেছি যে এক্সিপিয়েন্ট কিন্তু ডোজিং যে কমপ্লায়েন্স আছে সেটা বাড়ায় দেয়। তারপরে স্টেবিলিটি অফ দ্য অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। যেমন তোমরা যখন ট্যাবলেট প্রিপারেশনের ক্ষেত্রে বা ট্যাবলেট এক্সিপিয়েন্ট করছো, তো একটা ট্যাবলেটের হার্ডনেস কন্ট্রোল করেও কিন্তু, মানে হার্ডনেস বলো, তারপরে হচ্ছে যে আমরা যখন ট্যাবলেটটাকে পলিশ করি, দ্যাট ইজ ক্যাপিং, তারপরে হচ্ছে গ্রানুলস ফরমেশন, এভরিথিং, এই জায়গাগুলোতে তোমার একটা প্রপার সাইজ শেপ দেওয়ার জন্য এক্সিপিয়েন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য আমরা বলতেছি যে ইনক্রিজিং দ্য স্টেবিলিটি of the active ingredient in the dosage form, including protection from degradation or denaturation. কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এরপরে আমাদের আসবে যে আমরা কয়েকটা এক্সিপিয়েন্ট নিয়ে পড়াশোনা করব। তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে সারফেক্টেন্ট। তো সারফেক্টেন্টটা কি? সারফেক্টেন্ট হচ্ছে এটা আমরা বলি সারফেক্টেন্ট অর সারফেস অ্যাক্টিভ এজেন্ট, যেটা হচ্ছে সারফেস টেনশনটা কমায় দেয় between two liquid or between a liquid and a solid, increasing the solubility. মানে সারফেক্টেন্ট যদি তুমি কোনো একটা প্রিপারেশনের ক্ষেত্রে অ্যাড করো, এটার কাজ হচ্ছে সারফেস টেনশন, দ্যাট ইজ ইন্টারফেসিয়াল টেনশনটা কমায় দেবে এবং সেটার সলিবিলিটিটা এনহ্যান্স করবে। বুঝতে পারলা? জি স্যার। এখানে একটা এক্সাম্পল আছে, যেমন বাই রিডিউসিং দ্য সারফেস টেনশন দ্য কোটিং ক্যান মোর ইউনিফর্মলি কভার দ্য ট্যাবলেট সারফেস, resulting in a more aesthetically pleasing product. When used in the suspension, the surfactant facilitates the wetting of the drug particles. মানে সারফেক্টেন্ট যদি আমরা ইউজ করি, মেইন কথাটা হচ্ছে সেটা সারফেস টেনশন কমায় দেবে এবং সলিবিলিটিটা এনহ্যান্স করবে। তো এই সারফেক্টেন্ট বিভিন্ন ভাবে ইউজড হয়, যেমন দে মে বি ইউজড অ্যাজ ইমালসিফাইং এজেন্ট, ডিটারজেন্ট, সলিবিলাইজিং এজেন্ট, ওয়েটিং এজেন্ট, ফোমিং এজেন্ট, অ্যান্টি ফোমিং এজেন্ট, ফ্লোকুলেটিং এজেন্ট, ডিফ্লোকুলেটিং এজেন্ট। মানে সারফেক্টেন্ট একটা প্রিপারেশনের বিভিন্ন ভূমিকা পালন করতে পারে। যেমন ইমালসিফাইং এজেন্ট হিসেবে সেটা কাজ করতে পারে, ডিটারজেন্ট হিসেবে কাজ করতে পারে। মানে তুমি কোন প্রোডাক্টটা তৈরি করতেছো সেই প্রোডাক্টের নেচারের উপর ডিপেন্ড করে এটার ভূমিকাটা চেঞ্জ হতে পারে। একটা সারফেক্টেন্টের যদি আমরা বলি যে প্রপার্টিজ অফ এ সারফেক্টেন্ট, এটা মেইন কথা হচ্ছে সারফেক্টেন্ট মাস্ট ফুলফিল দ্য টু স্ট্রাকচারাল রিকোয়ারমেন্ট। মানে একটা তুমি মনে করো যে এক্স একটা সাবস্টেন্স, যে সাবস্টেন্সটাকে তুমি বলতেছো সারফেক্টেন্ট, তো ওই সাবস্টেন্স আর সারফেক্টেন্ট যদি হতে চায় তাহলে তার এই দুইটা ক্রাইটেরিয়া মাস্ট বি থাকতে হবে। নাম্বার ওয়ান, সারফেক্টেন্ট মাস্ট কন্টেইন এ লিপোফিলিক রিজিয়ন, অথবা তোমরা বলতে পারো হাইড্রোফোবিক রিজিয়ন। আর নাম্বার টু হচ্ছে সারফেক্টেন্ট মাস্ট কন্টেইন দ্য হাইড্রোফিলিক রিজিয়ন। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার।
তো এই দুটো আছে যে তোমার হচ্ছে যে আমরা একটা প্রোডাক্ট, একটা যদি সাবস্টেন্স সারফেক্টেন্ট হতে চায় তাহলে ওই প্রোডাক্টটা দুইটা ক্রাইটেরিয়া থাকতে হবে। তার মানে ওখানে একটা হাইড্রোফিলিক রিজিয়ন থাকবে, একটা হাইড্রোফোবিক রিজিয়ন থাকবে। হাইড্রোফিলিক রিজিয়ন কি বলো তো রাফি, বলো দেখি হাইড্রোফিলিক রিজিয়ন কি? স্যার হাইড্রোফিলিক হচ্ছে যেটা তেল আর তুমি তো উল্টাটা বলতেছো। সাদমান বলো দেখি হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক রিজিয়ন কি? স্যার একটা সারফেক্টেন্টের হাইড্রোফিলিক রিজিয়ন হচ্ছে সেই রিজিয়ন যেটা ওয়াটারের সাথে অ্যাট্রাক্ট করতে পারে, আর অ্যাকুয়াস সাবস্টেন্স, রাইট। অ্যাকুয়াস সাবস্টেন্স। আর হাইড্রোফোবিক হচ্ছে যেটা লিপিডের সাথে অ্যাটাক করতে পারে, বা লিকুইড আকর্ষী, যেটা মানে লিপিড লিপিড আকর্ষী। জি স্যার। রাইট। এই সবাই বুঝতে পারছো এখন হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক কি? জি স্যার। জি স্যার। লিপোফিলিকটাকে আমরা কিন্তু হাইড্রোফোবিকও বলতে পারি, হ্যাঁ। লিপোফিলিকটাকে আরেকটা নাম দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে হাইড্রোফোবিক। স্যার হাইড্রোফিলিকে তো পোলার ফাংশনাল গ্রুপ থাকে আর হাইড্রোফোবিকে নন পোলার ফাংশনাল গ্রুপ নন থাকে। পোলার ফাংশনাল, রাইট রাইট। আমাদের এখানে সারফেক্টেন্সের যদি আমরা ক্লাসিফিকেশন করি, যে surfactant can be classified in a number of ways, but the most widely acceptable classification system is based on the ionic behavior in the solution. মানে একটা সারফেক্টেন্ট যখন তুমি একটা সলিউশনে দিবা, সেটা কোন আয়নিক ক্যারেক্টারটা শো করবে, সেটা কখনো অ্যানায়নিক ক্যারেক্টার শো করতে পারে, কখনো ক্যাটায়নিক ক্যারেক্টার শো করতে পারে, কখনো আবার উভধর্মী ক্যারেক্টার শো করতে পারে। এই জন্য এর উপর বেসিস করে আবার কখনো হতে পারে যে সারফেক্টেন্ট তুমি অ্যাড করছো, এটা কোনো আয়নিক ক্যারেক্টারই দেখাচ্ছে না। তার মানে বোঝাই যাচ্ছে যে এই চার ধরনের আয়নিক প্রপার্টি শো করা পসিবল একটা সারফেক্টেন্টের মাধ্যমে। তো এখানে নাম্বার 1 হচ্ছে অ্যানায়নিক সারফেক্টেন্ট। তার মানে কি এই সারফেক্টেন্ট গুলা সলিউশনের মধ্যে অ্যানায়নিক ক্যারেক্টারটা শো করবে। নাম্বার 2 হচ্ছে ক্যাটায়নিক সারফেক্টেন্ট, যেটা হচ্ছে যে ক্যাটায়নটা শো করবে সলিউশনের মধ্যে। নন আয়নিক মানে এটা কোনো ধরনের আয়নি শো করবে না। তার মানে এখানে তোমার হাইড্রোফিলিক এবং লিপোফিলিক দুইটা রিজিয়নেই থাকবে, বাট সেটা দ্যাট শুড বি ব্যালেন্সড, দ্যাটস ওয়াই দে ক্যান নট শো এনি আয়ন ইন সলিউশন। এবং নাম্বার 4 হচ্ছে amphoteric surfactant. That type of substance may be sometimes they can act as anionic surfactant, sometimes they can act as cationic surfactant. That means amphoteric surfactant. Amphoteric means ubodhormi. That means they can act as anionic or cationic surfactant. সবাই কি বুঝতে পারলা সারফেক্টেন্ট ক্লাসিফিকেশনটা? জি স্যার। মেয়েরা কোনো রেসপন্স করতেছে না, ওরা কি শুনতে পারতেছে না? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো নেক্সট আমরা যাব যে সারফেক্টেন্ট কিভাবে কাজ করে, মেকানিজম অফ অ্যাকশন অফ সারফেক্টেন্ট। এখানে আমরা বলতেছি দ্য মলিকুলস অফ এ সারফেক্টেন্ট কনসিস্টিং টু পার্ট, পোলার পার্ট, নন পোলার পার্ট। পোলার মিন্স হাইড্রোফিলিক রিজিয়ন, নন পোলার মিন্স লিপোফিলিক রিজিয়ন। যেটা আমরা অলরেডি সারফেক্টেন্টের প্রপার্টিতে বলছি যে একটা প্রোডাক্ট যদি সারফেক্টেন্ট হতে, মানে একটা প্রোডাক্টকে যদি তুমি সারফেক্টেন্ট বলো, তাহলে সেই প্রোডাক্টটার মাস্ট বি দুইটা রিজিয়ন থাকতে হবে। one should be polar, another should be non-polar. That is, one is hydrophilic, another is lipophilic. When such molecules are placed in two phases of different polarities, the polar parts move towards the high polarity, while the non-polar part moves towards the low polarity phase, and preferentially they are absorbed in the interface. মানে সারফেক্টেন্টটা আমরা যখন অ্যাড করব, পোলার পার্টটা হাই পোলারিটির দিকে মুভ করবে, নন পোলারটা লো পোলারিটির দিকে যাবে, দ্যাট ইজ নন পোলার রিজিয়নের দিকে যাবে। আমরা জানি এটা আছে যে একটা কথা আমরা বলি লাইক ডিজলভ লাইক। লাইক ডিজলভ লাইক কথাটার অর্থ হচ্ছে যার ক্যারেক্টার যেরকম সেটা সেই ধরনের সাবস্টেন্সকে ডিজলভ করবে। তো এখানে আমাদের দুইটা রিজিয়ন থাকে, একটা হচ্ছে যে তোমার হাইড্রোফিলিক রিজিয়ন, একটা হচ্ছে যে হাইড্রোফোবিক রিজিয়ন, দ্যাট ইজ পোলার আর নন পোলার। পোলারটা একটা সাবস্টেন্সের সাথে যখন সারফেক্টেন্ট আমরা অ্যাড করব, সেখানে পোলার পার্টটা পোলারের দিকে যাবে, নন পোলারটা নন পোলারের দিকে আসবে। এভাবে ওরা আছে যে ইন্টারফেসিয়াল টেনশনটা কমায় দেবে। ইন্টারফেসিয়াল টেনশন কমাই দিলে তো তোমার ওই সাবস্টেন্সের যে দুইটা পার্ট আছে, পার্ট দুইটা একসাথে অ্যাটাচ হবে। অ্যাটাচ হওয়া মানে কি, ওটা সলিউশনের সাথে অ্যাড হয়ে গেল।
তার মানে সলিউশনের সলিবিলিটিটা এনহ্যান্স করবে। এবং আমরা জানি, আমরা যখন সারফেক্টেন্টের ডেফিনেশন করছি তখন আমরা বলছি যে সারফেক্টেন্ট আর দ্য সাবস্টেন্স অর সারফেক্টেন্ট অর সারফেস অ্যাক্টিভ এজেন্ট আর দ্য সাবস্টেন্স that are used to reduce the interfacial tension and increasing the solubility of a substance. ওই ডেফিনেশনের সাথে এই কথাটা মিল পাইছো এখন? জি স্যার। জি স্যার, অ্যাকচুয়ালি কি ইন্টারফেসিয়াল টেনশনকে কমায় দেয় আর কি। হ্যাঁ হ্যাঁ, ইন্টারফেসিয়াল টেনশন কিন্তু কিভাবে কমায়? যে দুইটা পার্ট থাকবে, পোলারটা পোলারের দিকে যাবে, নন পোলারটা নন পোলারের দিকে যাবে, যে ওটার হচ্ছে যে ইন্টারফেসিয়াল টেনশনটা কমায় দেবে। কিন্তু এখানে একটা কথা আছে যে আমরা মানে as the concentration increase a level reach where the interface becomes saturated, যখন ইন্টারফেস স্যাচুরেটেড হয়ে যাবে with the surface active agent, no more space are available to at the surface to occupied। মানে তুমি কিন্তু চাইলে দেখা গেল যে একটা বিষয় থাকে না, যে তুমি 1 কেজি পানি মানে 1 লিটার পানির মধ্যে তুমি চাইলে তো 40 কেজি চিনি দিতে পারবে না। মানে তার একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত সে কি করবে, ডিজলভ করতে পারবে। যে লেভেল পর্যন্ত মানে একটা ওর নির্দিষ্ট লেভেল থাকে, থ্রেশহোল্ড লেভেল, সেই থ্রেশহোল্ড লেভেলের পর্যন্ত সে হচ্ছে যে তুমি একটা সলিউশনের মধ্যে সারফেস অ্যাক্টিভ এজেন্ট অ্যাড করতে পারবে। যখনই থ্রেশহোল্ড লেভেলটাতে পৌঁছে যাবে মানে ওটা স্যাচুরেটেড হয়ে যাবে। স্যাচুরেটেড হয়ে গেলে তখন যদি তুমি সারফেক্টেন্ট ইউজ করো, ওই সারফেক্টেন্টটা কিন্তু ওটা সলিবিলিটি আর বাড়াইতে পারবে না। তার মানে আমরা সারফেক্টেন্ট কতক্ষণ পর্যন্ত ইউজ করতে পারবো? আপ টু দা থ্রেশহোল্ড লেভেল। এবং এই সারফেক্টেন্ট দেয়ারপর সারফেক্টেন্ট মলিকিউলস মুভ টুয়ার্ড দা বাল্ক সলিউশন, এটা আমরা বলতেছি। এখানে দুইটা টপিকস নিচে আসবে, একটা হচ্ছে মাইসেলি আর হচ্ছে ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন। মাইসেলিটা হচ্ছে দ্য কলোয়েডাল অ্যাগ্রিগেট মলিকিউল কনসিস্টিং 50 to 150 molecules of surface active agent। মানে 50 থেকে 150টা সারফেস অ্যাক্টিভ এজেন্ট যদি একসাথে অ্যাড হয় সেই অ্যাগ্রিগেটটাকে আমরা বলবো মাইসেলি। The concentration of the surfactant, যে কনসেন্ট্রেশনে সারফেক্টেন্ট মাইসেলি ফর্ম করে সেই কনসেন্ট্রেশনটার নাম হচ্ছে ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন। তোমরা মূলত এই স্লাইডটা থেকে এই প্রথম 2-3টা পার্ট থেকে নিজেদের মতো করে যে মেকানিজম অফ অ্যাকশন অফ সারফেক্টেন্ট যদি আমরা বলি, তাহলে বলবা যে সারফেস অ্যাক্টিভ এজেন্ট হচ্ছে যে একটা মলিকিউল যার পোলার নন পোলার পার্ট থাকে। পোলার পার্টটা হাই পোলারিটির দিকে যায়, নন পোলারটা লো পোলারিটি অথবা নন পোলার রিজিয়নের দিকে যাবে। যাওয়ার ফলে দুই দিকে অ্যাট্রাক্ট করার ফলে তাদের ইন্টারফেসিয়াল টেনশনটা রিডিউস করে দেবে। ইন্টারফেসিয়াল টেনশন রিডিউস হয়ে গেলে তাদের সলিবিলিটি এনহ্যান্স করবে। কিন্তু এই সলিবিলিটিটা এনহ্যান্স করবে একটা থ্রেশহোল্ড লেভেল পর্যন্ত। যখন থ্রেশহোল্ড লেভেলটা অ্যাসিড করবে তারপরে আর সারফেক্টেন্ট ইউজ করা আছে জাস্ট ওয়েস্ট অফ টাইম। এবং একটা যদি কলোয়েডাল অ্যাগ্রিগেট গুলা তোমার 50 থেকে 150টা হয় সেটাকে আমরা বলি মাইসেলি। এবং যে কনসেন্ট্রেশনে মাইসেলিটা ফর্ম হয় সেই কনসেন্ট্রেশনকে আমরা বলি ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন। এবং এখানে একটা আমি থার্ড প্যারাটা একটা বলি যে সারফেক্টেন্ট মলিকিউল তাহলে হচ্ছে বাল্ক সলিউশনের দিকে যাবে। অ্যাজ দ্য কনসেন্ট্রেশন আনইউজুয়াল ফেনোমেনন অকার্স, দ্য মলিকিউলস টেন্ডস টু কলোয়েডাল অ্যাগ্রিগেট নন মাইসেলি। The concentration of the surfactant at its micelle form, এটাকে আমরা বলি critically micelle concentration. The solubilization begin at critically micelle concentration and generally increases with the increase of the concentration। তার মানে সারফেক্টেন্ট মলিকিউল আমরা যখন অ্যাড করব, করার সাথে সাথে কিন্তু তার সলিবিলিটি বাড়াবে না, সেটা ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন রিচ করবে। করার পরে হচ্ছে যে যখন সারফেক্টেন্ট অ্যাড করবা তখন হচ্ছে সেটার সলিবিলিটি বাড়াবে। কতক্ষণ পর্যন্ত বাড়াবে? থ্রেশহোল্ড লেভেল পর্যন্ত বাড়াবে। এখন কি বুঝতে পারছো যে মেকানিজম অফ অ্যাকশন? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কি সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমাকে একটু সাদমান বলো তো এটা কি, একটু বলো দেখি সারফেক্টেন্টটা কিভাবে কাজ করে নিজের মতো করে যতটুকু বুঝছো আর কি। স্যার সারফেক্টেন্স হচ্ছে কিছু কেমিক্যাল সাবস্টেন্স যেটা হচ্ছে দুইটা ইমিসিবল পার্টকে অ্যাটাচ করে। যেমন হচ্ছে ইমালশন, সাসপেনশন, এগুলো তৈরির সময় এই সারফেক্টেন্ট ইউজ করা হয়। একটা সারফেক্টেন্টের দুইটা পার্ট থাকে, একটা হাইড্রোফিলিক, একটা হাইড্রোফোবিক। যখন সারফেক্টেন্ট মিশানো হয় কোনো কিছুর ভিতরে, হাইড্রোফিলিক পার্ট গুলো বেশি হাইড্রোফিলিক পার্টের দিকে মানে মিক্সড হয়ে যায়, আর হাইড্রোফোবিক পার্ট গুলো সেই
সাবস্টেন্স গুলোর হাইড্রোফোবিক পার্টের সাথে মিশে যায়, মানে সেম লাইক ডিজলভস লাইক সেম ধর্মী সেমের সাথে মিশে যাবে। তারপর মিশার পরে এটা মাইসেলি গঠন করবে। আর যে কনসেন্ট্রেশন এই মাইসেলি ফর্ম করে সেটাকে ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন বলে। ক্রিটিক্যাল মাইসেলিক কনসেন্ট্রেশন পরে আমরা যখন অ্যাড করব তখন যে হারে অ্যাড করব সেই হারে হচ্ছে সেটার বাড়াবে, তোমার সলিবিলিটি বাড়াবে, এবং সলিবিলিটিটা একটা থ্রেশহোল্ড লেভেল পর্যন্ত বাড়বে। বাড়ার পরে যখন স্যাচুরেটেড হয়ে যাবে সলিউশনটা সারফেক্টেন্ট দ্বারা, তখন আর ওই সারফেক্টেন্ট ওই সলিউশনের সলিবিলিটি বাড়াতে পারবে না। সবাই কি ক্লিয়ার এটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস, আরেকটা এক্সিপিয়েন্ট আমরা ইউজ করি, সেটা হচ্ছে যে হিউম্যাকটেন্ট। হিউম্যাকটেন্ট কথাটার থেকে কি বোঝা যায়? রিয়াদ বলো দেখি। স্যার হিউমিডিটি বাড়ায় দেয় স্যার, হিউমিডিটি বাড়ায় দিবে। আচ্ছা, মানে পানি অ্যাবজর্ব সাহায্য করে। পানি বলো, এই তো মানে তুমি পানি অ্যাবজর্বে সাহায্য করে স্যার। হ্যাঁ, হিউম্যাকটেন্ট হচ্ছে যে আমরা বলতেছি এখানে যে হিউম্যাকটেন্ট ইজ এ হাইগ্রোস্কোপিক সাবস্টেন্স ইউজ টু কিপ থিংস ময়েস্ট। তার মানে কথাটা হচ্ছে যে হিউম্যাকটেন্ট হচ্ছে একটা হাইগ্রোস্কোপিক নেচারের সাবস্টেন্স, যেটা এই একটা সাবস্টেন্স কে ময়েস্ট মানে কি ওটার হিউমিডিটিটা ধরে রাখতে সাহায্য করে, মানে ভেজা রাখতে সাহায্য করে। বাংলা কথায় যদি আমি বলি যে হিউম্যাকটেন্ট ইজ এ গ্রুপ অফ হাইগ্রোস্কোপিক সাবস্টেন্স ইউজ টু কিপ থিংস ময়েস্ট। আর ডেসিকেন্টটা হচ্ছে যেটা তোমার একটা সাবস্টেন্সকে কি করে, ড্রাই করতে সাহায্য করে। তো হিউম্যাকটেন্ট মূলত করে কি, যে ওয়াটার বা ওয়াটার লাইক সাবস্টেন্স গুলাকে অ্যাবজর্পশন করে। অ্যাবজর্পশন করা মানে কি ওর ভিতরে নিয়ে থাকে। তার মানে এই একুয়াস সাবস্টেন্সটা হিউম্যাকটেন্টের ভিতরেই থেকে যাবে। হিউম্যাকটেন্টের ভিতরে থাকা মানে সেটা হচ্ছে যে তোমার হিউম্যাকটেন্ট তো একটা সাবস্টেন্সের সাথে মিক্সড আপ থাকবে, তাহলে ওই সাবস্টেন্সের সাথে হিউম্যাকটেন্ট থাকা মানে সেটা ময়েস্ট থাকবে। আর ডেসিকেন্টটা হচ্ছে একুয়াস সাবস্টেন্স গুলোকে অ্যাডজর্ব করে। অ্যাডজর্ব মানে কি সারফেসের মধ্যে নিয়ে নেয়। তোমরা দেখবা যে বিভিন্ন ইন্ডাস্ট্রি বা অনেক রেস্টুরেন্ট বা বিভিন্ন জায়গায় দেখবা যে গ্লাস ডোর গুলার ক্ষেত্রে সিলিকা জেল দেওয়া থাকে। তারপরে আমাদের ফার্মাসিউটিক্যাল কিছু ট্যাবলেট আছে, স্পেশালি তোমরা যদি সেফালোস্পোরিনের অ্যান্টিবায়োটিক গুলা দেখো, সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশনের যখন প্যাকেটটা করে তুমি নিবা, প্যাকেটের ভিতর দেখবা যে সিলিকা জেল দেওয়া থাকে, ছোট ছোট সিলিকা জেলের একটা ব্যাগ দেওয়া থাকে। তার মানে এই সিলিকা জেল গুলা হচ্ছে ডেসিকেন্ট। মানে ওই সিলিকা জেল করে কি, যদি কোনো ময়েশ্চার থাকে সেটা ধরে নেয়। তার মানে তোমার ওই মানে তোমার প্রোডাক্টটাকে সে কি করতেছে, শুষ্ক রাখতে সাহায্য করতেছে। আর হিউম্যাকটেন্ট হচ্ছে যদি প্রোডাক্টের সাথে দাও, সে বাইরের ময়েশ্চার সব নিয়ে ভিতরে রেখে দেবে। তার মানে ওই প্রোডাক্টটাকে ভেজা রাখতে সাহায্য করবে। বুঝতে পারছো হিউম্যাকটেন্ট আর ডেসিকেন্টের বেসিক যে ডিফারেন্সটা? জি স্যার। হিউম্যাকটেন্টটা হচ্ছে তোমার অ্যাবজর্পশনের মাধ্যমে ওয়াটার বা একুয়াস সাবস্টেন্স গুলোকে ধরে রাখতে সাহায্য করে। আর ডেসিকেন্টটা হচ্ছে তোমার অ্যাডজর্পশনের মাধ্যমে। অ্যাডজর্পশন মানে কি সারফেসে নিয়ে রাখে দেয়। এখানে আমরা বলতেছি দে আর ইউজ টু প্রিভেন্ট ড্রাইং অফ প্রিপারেশন, পার্টিকুলারলি অয়েন্টমেন্ট এন্ড ক্রিম। তারপরে হচ্ছে যে এখানে আমরা যদি ফাংশন বলি, সেই ফাংশন গুলো আছে যে হিউম্যাকটেন্টের ফাংশন গুলো হচ্ছে টু প্রিভেন্ট ড্রাইং অফ দ্য প্রোডাক্ট আফটার অ্যাপ্লিকেশন অফ টু দ্য স্কিন। তার মানে এই যে আমরা শীতের সময় যে ক্রিম গুলা ব্যবহার করি, লোশন গুলা ব্যবহার করি, বডি লোশন, তো বডি লোশন যদি এরকম হয় ওর ভিতরে তুমি ডেসিকেন্ট দিয়ে রাখছো, তাহলে বডি লোশন দিবা আর তোমার গা শুকায় যাবে, তাই না? তো আমরা একটা ক্রিম ইউজ করি কেন, বডি লোশনটা ইউজ করি কেন, যে আমাদের স্কিনের সারফেসটাকে তোমার হচ্ছে যে মানে ড্রাই আপ থেকে, মানে ড্রাই থেকে রক্ষা পাওয়ার জন্য। তো এই জন্য হচ্ছে যে এই ধরনের ক্রিম গুলাতে হিউম্যাকটেন্ট যদি থাকে, তাহলে সেটা করবে কি আমাদের স্কিনটাকে তোমার ময়েস্ট রাখতে সাহায্য করবে। টু প্রিভেন্ট ড্রাইং অফ দ্য প্রোডাক্ট ফ্রম দ্য কন্টেইনার আফটার ফার্স্ট ওপেনিং। এখন দেখা গেল যে কিছু ক্রিম আছে, আমরা যে ক্রিম গুলা ব্যবহার করি, অয়েন্টমেন্ট গুলা ব্যবহার করি, এটা তোমার মেডিকেটেড ক্রিমও আছে আমাদের কিছু, অয়েন্টমেন্টও আছে কিছু। দেখা গেল তুমি প্রথম 7 দিন ব্যবহার করছো, তখন ক্রিমটা ক্রিমি ভাব আছে, তুমি প্রেস করতেছো, মুখ দিয়ে বের হচ্ছে।
কিন্তু আবার দেখা গেল যে 7 দিন পরে যে ওটা ভিতরে শুকায় গেছে, তার মানে কি যদি শুকায় যায় তাহলে তো আর বের করতে পারবে না, ইউজ করতে পারবে না, ওটা আনইউজেবল হয়ে যাবে। এই জন্য আমরা বলি যে হিউমেকট্যান্টের আরেকটা প্রপার্টি হচ্ছে টু প্রিভেন্ট দ্য ড্রাইং অফ দ্য প্রোডাক্ট ফ্রম দ্য কন্টেইনার আফটার ফার্স্ট ওপেনিং, মানে কন্টেইনারের ভিতরে প্রোডাক্ট থাকা অবস্থায় যেন সেটা ড্রাই হয়ে না যায়। টু প্রিভেন্ট ক্যাপ লকিং কজড বাই দ্য কন্ডেনসেশন অনটু দ্য নেক অফ দ্য কন্টেইনার ক্লোজার, যে এই তোমার কন্টেইনারের ক্যাপ লক, ওই যে আমরা যখন মুখটা খুলতে যাব যদি সেখানে তোমার ড্রাই আপ হয়ে যায়, দেখা গেলো প্রোডাক্ট ওর সাথে লেগে এমন ড্রাই আপ হয়ে গেছে কন্টেইনারের, মানে তুমি আর ওই কর্ক খুলতে পারতেছো না, সেটাও প্রিভেন্ট করার জন্য হিউমেকট্যান্ট প্রয়োজন আছে। তো এই যে এর প্রপার্টি গুলা কি বুঝতে পারছো, মানে ফাংশন গুলা? স্যার বলো। এখানে হিউমেকট্যান্ট কে বলা হয়েছে হাইগ্রোস্কোপিক, তার মানে এটা পানি অ্যাবজর্ব করবে। এখন আমার ক্রিম থেকে বা আমার প্রোডাক্ট থেকে যদি পানি অ্যাবজর্ব করে নেয় তাহলে তো আমার প্রোডাক্টটা ড্রাই হয়ে যাবে। না, তুমি তো শুধু হিউমেকট্যান্টটা আলাদা রেখে দিচ্ছ না, এটা হচ্ছে যে তোমার সারাউন্ডিংস এর যে ময়েশ্চার আছে সেটা ধরে নিয়ে আসবে। জিনিসটা এভাবে থিংক আউট করো যে সারাউন্ডিংস এর ময়েশ্চারটাকে ধরে নিয়ে আসবে। তুমি স্কিনে প্রোডাক্ট হচ্ছে যে মানে রাব করছো, ঠিক আছে, তো স্কিনে যখন আসে তখন ও কিন্তু মানে বাইরের পরিবেশ থেকে ময়েশ্চার নিয়ে আসে স্কিনের উপর রেখে দেবে, তার মানে কি তোমার স্কিনটা তখন ভেজা থাকবে। এবং প্রোডাক্টের মধ্যে যখন দেখবে প্রোডাক্টের ভিতর থেকে, ও তো প্রোডাক্টের সাথে মিক্স আপ করা আছে, ওটা তো আলাদা এন্টিটি না। জি স্যার, ওটা প্রোডাক্টের সাথে মিক্স আপ করা থাকবে, এজন্য প্রোডাক্ট থেকে অ্যাবজর্ব করতে পারবে না। না না, ওটা তো মানে সারাউন্ডিংস থেকে নিয়ে আসবে, ঠিক আছে, ওটা হচ্ছে প্রোডাক্টের ভিতর একটা নেবে না, প্রোডাক্টের সাথে মিক্স আপ করা থাকা মানে ওই প্রোডাক্টটা এমন হবে যেটা বাইরের ময়েশ্চারকে ধরে নিয়ে আসবে। বুঝতে পারছো হৃদয়? জি স্যার, বুঝতে পারছি। স্যার তার মানে হচ্ছে প্রোডাক্টের ভিতরে কোনো কিছু হবে না, কিন্তু বাইরের থেকে সে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রোডাক্টের এটা তো একটা প্রোডাক্ট হিসেবেই থাকবে, হিউমেকট্যান্টটা তো আমরা আলাদা ইউজ করব না। হিউমেকট্যান্টটাকে আমরা একটু ওয়েট করো তো, হ্যাঁ কিছু বলুন। আচ্ছা, যে বিষয়টা আছে এটা তো প্রোডাক্টের সাথে মিক্স আপ কন্ডিশনে থাকবে, এটা আলাদা এন্টিটি না। এন্টিটিটা হচ্ছে যে প্রোডাক্টের সাথে মিক্স আপ কন্ডিশনে আছে, সেখান থেকে তোমার হচ্ছে যে ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করে নিয়ে আসবে, মানে সারাউন্ডিংস এর থেকে। বুঝতে পারছো এখন? জি স্যার, বুঝতে পারছি এখন। আর একটু সহজ করে বলি, যে আমি যে একটা এক্সাম্পল দিলাম, যে অনেক প্রোডাক্টের ক্ষেত্রে দেখবা ফার্মাসিউটিক্যাল কিছু ট্যাবলেট আছে, ক্যাপসুল আছে, মার্কেটে থাকলে সিলিকা জেলের ব্যাগ দেয়। এই সিলিকা জেলের ব্যাগ কেন দেয়? প্রোডাক্টের তো সমস্যা নাই, বাইরে থেকে ময়েশ্চার এসে কিন্তু প্রোডাক্টটার ক্ষতি করবে, এই জন্য সিলিকা জেল থাকলে বাইরের ময়েশ্চারটা আসার সাথে সাথে সিলিকা জেল ওটাকে খেয়ে ফেলবে, তার মানে প্রোডাক্টটাকে সেভ করবে। আর হিউমেকট্যান্টটা প্রোডাক্টের সাথে থাকে, সিলিকা জেলের ব্যাগ, সিলিকা জেল তো সিলিকা তো আর প্রোডাক্টের সাথে অ্যাড করি না আমরা। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। হিউমেকট্যান্ট আছে প্রোডাক্টের সাথে অ্যাড থাকবে, দ্যাট মিন্স তোমার হচ্ছে বাইরের যে ময়েশ্চারটা আছে সেটাকে সে টেনে নিয়ে আসবে। কারো কোনো কোশ্চেন এটা নিয়ে আরো? তাহলে আমরা নেক্সট যাই। না স্যার, কোশ্চেন নাই। টিপিক্যাল ফিচারস অফ হিউম্যাকট্যান্ট, মানে হিউম্যাকট্যান্টের কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে, এটা জাস্ট গদবাদা কিছু কথা। ইট মাস্ট অ্যাবজর্ব ময়েশ্চার ফ্রম দ্য অ্যাটমসফিয়ার। এখন ক্লিয়ার হইছো ফিচারের প্রথমটা পড়ে, যে ইট মাস্ট অ্যাবজর্ব ময়েশ্চার ফ্রম দ্য অ্যাটমসফিয়ার এন্ড রিটেইন দ্য সেম আন্ডার দ্য নরমাল কন্ডিশন অফ অ্যাটমসফিয়ারিক হিউমিডিটি। দ্যাট মিন হিউম্যাকট্যান্টটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক বা সারাউন্ডিংস থেকে ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করে নিয়ে আসে। ইট শুড বি কালারলেস or not too intense color. It should have good odor and taste. It should be non-toxic, non-irritant, non-corrosive. It should not solidify under the normal condition. Normal condition এ এটা solidify হতে দেবে না প্রোডাক্টটাকে, মানে ক্রিমেই থাকবে, ক্রিমটা সাবান যেন না হয়ে যায় আর কি। It should not be too costly. এটার অনেক বেশি দাম হওয়া যাবে না। এটা হচ্ছে যে হিউম্যাকট্যান্টের কিছু ক্যারেক্টারিস্টিক্স। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে মেকানিজম অফ অ্যাকশন, যেটা হিউম্যাকট্যান্টের, সেখানে আমরা বলতেছি যে মোড অফ অ্যাকশনের মধ্যে হিউম্যাকট্যান্ট অ্যাট্রাক্টস এন্ড রিটেইন দ্য ময়েশ্চার নিয়ার বাই দ্য এয়ার ভায়া অ্যাবজর্পশন, ড্রয়িং দ্য ওয়াটার ভেপার ইনটু অর বিনিথ দ্য অর্গানিজম অবজেক্ট সারফেস। যে যখন তোমার হচ্ছে যে
ক্রিম আমরা ইউজ করব সেটা হচ্ছে ময়েশ্চারকে ধরে নিয়ে আসে তোমার স্কিন সারফেসে রেখে দিবে, যার মানে স্কিনটা তোমার শুষ্ক মনে হবে না। ঠিক আছে, এটা হচ্ছে হিউম্যাকট্যান্টের কাজ, মানে এটা অ্যাবজর্পশন প্রসেসে কাজ করে। আর বাই কন্ট্রাস্ট মানে ডেসিকেন্টের মেকানিজমটাও এর ভিতরে আছে, যে অলসো অ্যাট্রাক্ট দ্য অ্যাম্বিয়েন্ট ময়েশ্চার বাট অ্যাবজর্ব নট অ্যাবজর্ব, মানে এটা অ্যাবজর্পশন করে বাই কন্ডেন্সিং দ্য ওয়াটার ভ্যাপার অনটু দ্য সারফেস অ্যাজ এ লেয়ার অফ ফিল্ম। যার ফলে হচ্ছে যে ওটা ওই ডেসিকেন্টটা তোমার হচ্ছে যে একটা শুষ্ক রাখতে সাহায্য করবে। Humectant absorb water vapor from the atmosphere till a certain degree of dilution is attained. Aqueous solution of humectant can reduce the rate of loss of moisture. বুঝা গেল খুব সহজ কথা, যে হিউম্যাকট্যান্ট হচ্ছে অ্যাবজর্পশনের মাধ্যমে অ্যাটমসফিয়ার থেকে ময়েশ্চারটাকে ধরে নিয়ে আসবে। বুঝতে পারছো? জি স্যার। এরপরে ক্লাসিফিকেশন অফ হিউম্যাকট্যান্ট, দেয়ার আর 3 টাইপস অফ হিউম্যাকট্যান্ট, ইনঅর্গানিক, মেটাল হিউম্যাকট্যান্ট আর অর্গানিক হিউম্যাকট্যান্ট। যে এটা ইনঅর্গানিক টাইপের কিছু হিউম্যাকট্যান্ট থাকতে পারে যেগুলা হিউম্যাকট্যান্ট হিসেবে ব্যবহার হয়। তারপরে হচ্ছে যে মেটালিক কিছু হিউম্যাকট্যান্ট আছে এবং অর্গানিক কিছু হিউম্যাকট্যান্ট আছে। ঠিক আছে, 3টা টাইপ, মানে প্রোডাক্ট গুলো ইনঅর্গানিক হইতে পারে, অর্গানিক হইতে পারে, মেটালিক হইতে পারে। বুঝতে পারছো? এখানে মানে কঠিন কিছু নাই আর কি, এটা জাস্ট গড় করে রিডিং করার মতো বিষয়। তবে ইনঅর্গানিক হিউম্যাকট্যান্টটা এখন বেশি ইউজ করা হয় না, কারণ এটা হচ্ছে যে কিছু ম্যাক্সিমাম সাবস্টেন্সের সাথে বা ম্যাক্সিমাম অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট গুলোর সাথে এটা হচ্ছে ইনকম্পিটিবল, মানে কম্পিটিবিলিটি প্রবলেম আছে এবং করোসিভনেস আছে। এই জন্য হচ্ছে যে ইনঅর্গানিক হিউম্যাকট্যান্টটা ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয় না। যদি বলা হয় যে হোয়াই ইনঅর্গানিক হিউম্যাকট্যান্ট আর নট frequently used in the cosmetic preparation, তখন তোমাকে বলতে হবে যে inorganic humectant has the compatibility problem and corrosive in nature, that's why we cannot frequently use the inorganic humectant in the preparation of cream or ointment. বুঝতে পারছো? স্যার তো এরপরে আর একটা আছে ointment base। তো ointment base টা হচ্ছে ointment base are greasy semi-solid preparation of an anhydrous and containing dissolved or dispersed medicament. ointment গুলা হচ্ছে যে ointment base, এই বেস গুলা হচ্ছে যে তোমার এটা ক্রিম এবং ointment প্রিপারেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। হ্যাঁ, এখানে কিছু কথা দেখো যে ointment base, তোমরা কি ইমালশন বা সাসপেনশন করছো? জি স্যার। তো বেস মানে হচ্ছে যে একটা প্রোডাক্ট আমরা যখন তৈরি করতে যাব, সেই প্রোডাক্টটা তৈরি করতে গেলে তোমার হচ্ছে যে মানে কোন টাইপের প্রোডাক্ট হইতে পারে, যেমন ইমালশনের ক্ষেত্রে ওয়াটার ইন অয়েল না অয়েল ইন ওয়াটার। তো এই অয়েন্টমেন্ট বেস গুলা যেটা আছে, যে অয়েন্টমেন্ট বেস হচ্ছে যে যেটা অয়েন্টমেন্ট বেস আমরা ইউজ করব মূলত ডিজলভ বা ডিসপার্স করার জন্য মেডিকামেন্ট গুলাকে। এবং আমরা জানি যে ক্রিম আর অয়েন্টমেন্ট দুইটা আলাদা এন্টিটি। ক্রিমটা হচ্ছে এই যে প্রিপারেশন অফ মেডিকেশন ফর টপিক্যাল ইউজ, এটা ওয়াটার বেসটা ইউজ করে। আর হচ্ছে যে ointment is a preparation of medication for topical use that contain an oil base, essentially a preparation of water in oil. আর তোমার ক্রিমের মধ্যে অয়েল ইন ওয়াটার থাকে, মানে ক্রিম আর অয়েন্টমেন্টের বেসিক ডিফারেন্সটা হচ্ছে তুমি যে ক্রিমের ক্ষেত্রে অয়েল ইন ওয়াটার আর অয়েন্টমেন্টের ক্ষেত্রে ওয়াটার ইন অয়েলটা ব্যবহার করতে পারবো আমরা। কি আজকে কি বেশি মনে হচ্ছে পড়ানো? সো অয়েন্টমেন্ট বেজের আমরা এটা বললাম, এবং এখন আমরা দেখবো যে অয়েন্টমেন্ট বেজের ক্লাসিফিকেশনটা আছে সেটাও আমরা পড়বো। তো তার আগে হচ্ছে যে অয়েন্টমেন্ট বেজের কিছু প্রপার্টিজ আছে, যে প্রপার্টিজ অফ আইডিয়াল অয়েন্টমেন্ট বেজ। যেমন আমরা এখানে বলতেছি an ideal ointment base should have the following criteria: it should be inert, should be stable, smooth, compatible with the skin, non-toxic, have low melting point, release incorporated medicament readily. তো এগুলো হচ্ছে অয়েন্টমেন্ট বেজের ক্যারেক্টারিস্টিক্স। এবং অয়েন্টমেন্ট বেজের আমরা যদি ক্লাসিফিকেশন বলি, the ointment base are classified as follows, মানে
অয়েন্টমেন্ট বেস গুলা 4 ভাগে ক্লাসিফাইড করা যায়। একটা হচ্ছে oleaginous বেস বা ফ্যাটি বেস, একটা হচ্ছে অ্যাবজর্পশন বেস, ইমালশন বেস, ওয়াটার সলিউবল বেস। ইমালশন বেস বলতে তো তোমরা যেহেতু ইমালশন করছো তাহলে ওটা দুই ধরনের হবে, অয়েল ইন ওয়াটার বা ওয়াটার ইন অয়েল। আর ওয়াটার সলিউবল বেস হচ্ছে যে মানে ওয়াটার সলিউবিলিটি বাড়াবে। এখানে একটা কোশ্চিন আমাদের মাঝে মাঝে আসে, সেটা হচ্ছে যে oleaginous বেস যেটা আছে, দিস বেস আর কনসিস্ট অফ ওয়াটার ইনসলিউবল হাইড্রোফোবিক সাবস্টেন্স, মানে অয়েল এন্ড ফ্যাট ইউজ করে। এবং এই oleaginous বেসটাকে আমরা বলি হাইড্রোকার্বন বেস। এটার আরেকটা নাম কি? হাইড্রোকার্বন বেস। এটা মনে রাখবা। the most important are the hydrocarbon, mineral oil, petroleum and paraffin. তো oleaginous বেসটা দিনে দিনে এটার ব্যবহার করা হয় না, কারণ এটা হচ্ছে গ্রেজি ইন নেচার, ডিফিকাল্ট টু রিমুভ ফ্রম দ্য স্কিন এন্ড ক্লথিং, দে রিলিজ দ্য মেডিকামেন্ট নট সার্টেন। মানে আমরা যখন একটা বেস ইউজ করব সেটার তো একটা ক্যারেক্টারিস্টিক থাকতে হবে যে তোমার মেডিকামেন্টটা প্রপার ওয়েতে রিলিজ করবে। তো অয়েন্টমেন্ট বেসটার এই oleaginous বেস গুলার এই ক্রাইটেরিয়াটা, মানে এটা হচ্ছে যে ডিফিকাল্ট হয়, মানে সার্টেন যেভাবে যে রেটে তোমার মেডিকামেন্ট রিলিজ করার কথা সেই রেটে এরা করে না। এবং এরপরে নাম্বার 4 হচ্ছে ইফ সাম অ্যানিমাল ফ্যাট ইজ ইনক্লুডেড ইট মে গেট রেনসিড, রেনসিডিটি প্রবলেম আছে। ফ্যাটি মিক্সার বেস প্রিভেন্ট দ্য ড্রেনেজ অর ওজোনিং এরিয়াস ইনক্লুডিং দ্য পারস্পাইরেশন। মানে তোমার আবার ফ্যাটি বেস ব্যবহার করলে দেখা গেল যে ফ্যাটি বেস তুমি যে ক্রিমে ব্যবহার করছো তোমার গায়ের মধ্যে মানে স্কিনে যদি ব্যবহার করা যায়, এরা হচ্ছে যে আমাদের তো নরমাল প্রতিটা আমাদের শরীরে যে লোম আছে, লোম কূপ বলি আমরা, মানে ছিদ্র আছে, ওইটা দিয়ে কি হয়, এয়ার বাইপাস হয়, আমাদের ঘাম বের হয়। এটার কিন্তু দরকার আছে, নাহলে তোমার বডি তো নরমাল টেম্পারেচারে আসবে না। তো এই জায়গাতে আমরা যদি দেখি যে পারস্পাইরেশনের প্রবলেম হয়, তো এই প্রবলেম গুলা থাকার কারণে oleaginous বেসটা দিনে দিনে ব্যবহারটা কমে যাচ্ছে। যদি কোশ্চিন আসে যে why oleaginous base are decreasing in favor, তখন তোমাকে বলতে এই নিচের কারণগুলো বললেই হবে। এরপরে মানে এই oleaginous base, দ্যাট হাইড্রোকার্বন বেস, এটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে পেট্রোলেটাম বা সফট প্যারাফিন। সফট প্যারাফিনটা হচ্ছে কি, ইট ইজ এ পিওর মিক্সচার অফ সেমিসলিড হাইড্রোকার্বন obtained from petroleum. There are two varieties of soft paraffin, one is yellow, another is white soft paraffin. Yellowটা আছে, yellow is a pale yellow to translucent soft mass, free, almost free from the odor. আর হোয়াইট সফট প্যারাফিন, এই দুইটার মধ্যে দেখো যে তোমার ইয়েলো সফট প্যারাফিন যেটা, এটা পেল ইয়েলো টু ইয়েলো ট্রান্সলুসেন্ট সফট মাস, আর এটা obtained from the bleaching of ইয়েলো সফট প্যারাফিন। মানে এই দুইটা হোয়াইট সফট প্যারাফিন, ইয়েলো সফট প্যারাফিনটা হচ্ছে যে পেল ইয়েলো টাইপের থাকবে, আর পেল ইয়েলো টু ইয়েলো এই দুইটা কালার, এই দুইটা কালারকে যখন একসাথে ব্লেন্সিং করব আমরা, ব্লিচিং করা যেটা আমরা বলি, ব্লিচিং পাউডারের কাজ কি, ময়লা দূর করে দেয়, তাই না? তো ব্লিচিং করা মানে দুইটাকে একসাথে অ্যাডজাস্ট করলে হোয়াইট সফট প্যারাফিন পাওয়া যায়। Both yellow and white soft paraffin are used and have no noticeable action on the skin and are not absorbed, thus they are suitable for epidermal type of preparation. মানে ইয়েলো এবং হোয়াইট সফট প্যারাফিন গুলো আমরা এপিডার্মিস মানে আমাদের আউটার মানে বডি স্কিন বা বডি স্কিন সারফেসে মানে যে ক্রিম গুলো তৈরি হয় সেখানে ব্যবহার করা যেতে পারে। এরপরে আছে হার্ড প্যারাফিন, ইট ইজ এ পিওর মিক্সচার অফ সলিড হাইড্রোকার্বন obtained from the distillation of petroleum or shale oil. It is colorless or white translucent, এইভাবে কিছু বলা আছে। এরপরে লিকুইড প্যারাফিন, it is also known as liquid petroleum or white mineral oil. It is consist of a mixture of liquid hydrocarbon may be obtained from the petroleum by distillation. মানে তোমার এই পেট্রোলিয়াম থেকেই কিন্তু আমরা সবগুলা পাচ্ছি, যে তোমার সফট প্যারাফিনও ওখান থেকে পাওয়া, তারপরে আছে হার্ড প্যারাফিন বলো, লিকুইড প্যারাফিন বলো, সব ওই একই জায়গা থেকে পাওয়া, কিন্তু বিভিন্ন ওয়েতে এটা আইসোলেট করতে হয়। এরপরে আছে আমরা দেখছি যে নাম্বার 2 ছিল oleaginous বেজের মধ্যে অ্যাবজর্পশন বেজ। অ্যাবজর্পশন বেজের মধ্যে ছিল যে the term absorption used to denote the hydrophilic character of the base. এখানে অ্যাবজর্পশন বেজের ক্ষেত্রে হচ্ছে যে উল ফ্যাট থাকতে পারে। হ্যাঁ, উল ফ্যাট হচ্ছে it is also known as anhydrous lanolin. It is a purified anhydrous fat like substance obtained from the wool of the sheep. sheep মানে কি? ভেড়া স্যার। হ্যাঁ, আর উল মানে কি? স্যার লোম, পশম লোম। বা লোম। হ্যাঁ, উল ফ্যাট, এই
এই তোমার হচ্ছে উল ফ্যাটটা আইসোলেট করা হয় উল অফ দ্য শিপ, এখান থেকে পাওয়া যায়। ইট ইজ প্র্যাকটিক্যালি ইনসলিবল ইন ওয়াটার বাট ক্যান অ্যাবজর্ব অ্যাবাউট 50% অফ ইটস ওয়েট অফ ওয়াটার। মানে যদি তোমার 1 গ্রাম উল ফ্যাট অ্যাড করা যায় তাহলে সে হচ্ছে যে 500 মিলিগ্রাম হচ্ছে যে তোমার ওয়াটার অ্যাবজর্ব করতে পারবে। মানে উল ফ্যাটের যে ওয়েট তার 50% পর্যন্ত ইয়া করা হয়। ডিউ টু ইটস স্টিকি নেচার ইট ইজ নট ইউজড অ্যালোন but it is used along with the other bases in the preparation of number of weight। মানে এটা সিঙ্গেলি ব্যবহার করা হয় না, এটা অন্যান্য তোমার বেজের কম্বিনেশনের সাথে ব্যবহার করা যেতে পারে। এরপর আছে হাইড্রাস উল ফ্যাট, ইট ইজ অলসো নোন অ্যাজ ল্যানোলিন। ইট ইজ পিউরিফাইড ফ্যাট লাইক সাবস্টেন্স obtained from the wool of sheep. It is used to white ointment like mass with the characteristic odor. It is insoluble in water but soluble in ether and chloroform। দেখো উল ফ্যাট যেটা সেটা কিন্তু ওয়াটারে প্র্যাকটিক্যালি ইনসলিবল ইন ওয়াটার, যদিও তারপরে সেটা 50% পর্যন্ত ওয়াটার অ্যাবজর্ব করতে পারে। আর এটা হচ্ছে যে ইনসলিবল ইন ওয়াটার বাট সলিবল ইন ইথার এন্ড ক্লোরোফর্ম। মানে উল ফ্যাট আর হাইড্রাস উল ফ্যাটের ডিফারেন্সটা হচ্ছে এটা। এরপরে আছে উল অ্যালকোহল, এটা বলতেছে ইট ইজ অবটেইনড ফ্রম দ্য উল ফ্যাট বাই ট্রিটিং উইথ দ্য অ্যালকালি এন্ড সেপারেটিং দ্য ফ্র্যাকশন কন্টেইনিং কোলেস্টেরল এন্ড আদার অ্যালকোহল। উল অ্যালকোহল যেটা সেটাও কিন্তু উল অফ দ্য শিপ থেকে পাবা। সেখান থেকে আমাদের করতে হবে কি এই উল ফ্যাটটাকে ট্রিট করতে হবে অ্যালকালি দ্বারা, এবং অ্যালকালি দ্বারা ট্রিট করার পরে ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মাধ্যমে কোলেস্টেরল আর অ্যালকোহল যেখানে পাবো সেটা হবে উল অ্যালকোহল। এরপরে আছে বীজ ওয়াক্স, ইট ইজ পিউরিফাইড ওয়াক্স obtained from the honeycomb of bees। মানে কি বি মানে কি মৌমাছি, তাই তো? জি স্যার, মৌমাছি। হানিকম মানে কি? স্যার মধু। মধু মধু। স্যার হ্যাঁ, মৌমাছির মৌচাক। চাক স্যার। হ্যাঁ, মৌচাক মৌচাক। থেকে হচ্ছে যে তোমার বীজ ওয়াক্সটা আইসোলেট করা হয়। এটা দুইটা টাইপের, ইয়েলো বীজ ওয়াক্স এন্ড হোয়াইট বীজ ওয়াক্স obtained by bleaching and purifying the yellow beeswax. Beeswax is used to stiffening the agent in paste, ointment and other preparation. এরপরে আছে কোলেস্টেরল। কোলেস্টেরল হচ্ছে একটা অ্যাবজর্পশন বেস। ইট ইজ ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড ইন দ্য অ্যানিমাল organism. Wool fat is also used as a source of cholesterol. It is used to increase the incorporation of aqueous substance in oil and fat. এই পাঁচটা হচ্ছে আমাদের অ্যাবজর্পশন বেস, এবং অ্যাবজর্পশন বেসের কিছু অ্যাডভান্টেজ আছে, এগুলো পড়তে পারবা তোমরা, যে অ্যাডভান্টেজ অফ অ্যাবজর্পশন বেস, ডিসঅ্যাডভান্টেজ অফ অ্যাবজর্পশন বেস। এরপরে আসে যে ইমালশন বেস। ইমালশন বেসটাতে আমি বলছিলাম যে ইমালসিফাইং এজেন্ট এটা দুই ধরনের হয়। দিজ আর দ্য টু টাইপস, অয়েল ইন ওয়াটার আর ওয়াটার ইন অয়েল। এটা হচ্ছে যে আমাদের ইমালশন বেস। এখন আমরা মনে করো যে কোল্ড ক্রিম আর ভ্যানিশিং ক্রিম যদি বলি, আমরা শীতের সময় যে ক্রিম গুলা ব্যবহার করি সেগুলো হচ্ছে কোল্ড ক্রিম। তো কোল্ড ক্রিমের ক্ষেত্রে যেটা, কোল্ড ক্রিমে তুমি অয়েল ইন ওয়াটার ব্যবহার করবে না ওয়াটার ইন অয়েল ব্যবহার করবে, কেউ বলতে পারবা? স্যার ওয়াটার ইন অয়েল। কোল্ড ক্রিমে ওয়াটার ইন অয়েল, কেন ওয়াটার ইন অয়েল রাকিব বলো? স্যার এটা স্যার আমরা তো শীতের জন্য ব্যবহার করি স্যার, শীতের সময় যাতে আমরা ময়েশ্চার আমাদের মানে ময়েশ্চার যাতে স্যার থেকে যায় আমাদের বডির স্কিনের উপর যাতে থেকে যায়, এটা বের হয় না। বাইরে অয়েলি ভাবটা থাকলে আমাদের বডির থেকে ময়েশ্চারটা বাইরে সারফেসে যেতে পারবে না। আর ভ্যানিশিং ক্রিমের ক্ষেত্রে তাহলে আমরা কি ব্যবহার করব? অয়েল ইন ওয়াটার। উল্টা অয়েল ইন ওয়াটার। সবাই বুঝতে পারছো এটা? জি স্যার। আচ্ছা, এরপরে আরেকটা আছে যে ওয়াটার সলিউবল বেস। Water soluble base contain the water soluble ingredient and not the fat or other greasy substance. That is why sometimes they known as greasyless base. They differ from the emulsion base that the latter contain water soluble and water insoluble component. মানে ওয়াটার সলিউবল বেসটা আছে যে ইনগ্রেডিয়েন্ট গুলো ব্যবহার করবে যেটা ওয়াটার সলিউবল হবে আর কি। এরপরে আরেকটা আসো যে আমাদের আরেকটা জিনিস জানতে হয় যে অ্যারোসল। অ্যারোসল কি জিনিস পড়ছো তোমরা? অ্যারোসল স্যার এয়ারের ভিতর সলিড পার্টিকেল সাসপেন্ডেড থাকলে তার অ্যারোসল বলে স্যার। আরেকবার বলো। স্যার এয়ারের ভিতর সলিড পার্টিকেল সাসপেন্ডেড থাকলে অ্যারোসল বলে, মেবি, শিওর না। আর কেউ? লিকুইড পার্টিকেল স্যার।
কেন সলিড থাকা যাবে না? স্যার সলিড পার্টিকেল বা লিকুইড ড্রপলেট দুইটাই থাকতে পারে যদি। আচ্ছা দেখো, এখানে অ্যারোসলের একটা ডেফিনেশন আছে, আমরা সেটা পড়ি এবং আই হোপ যে তোমরা এটা পড়ার পরে আস্তে আস্তে বুঝতে পারবা যে অ্যারোসল যেটা মেবি ডিফাইন অ্যাজ দ্য প্রোডাক্ট কন্টেইনিং থেরাপিউটিক্যালি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, সেটা সলিড, লিকুইড, গ্যাস যাই হোক না কেন, যে কোনো একটা থাকতে পারে। ইনহেলারের মধ্যে কি থাকে? ওটা তো একটা গ্যাস, ওটা অ্যারোসল না? জি স্যার। তো তোমরা যে পার্টি স্প্রে ব্যবহার করো, ভিতরে তো সলিড পার্টিকেল ডিজলভ থাকে। হ্যাঁ, তার মানে অ্যারোসলে তোমার সলিড, লিকুইড, গ্যাস যে কোনো কিছুই থাকতে পারে। বুঝতে পারছো যে অ্যারোসলটা হচ্ছে, অ্যারোসল মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য প্রোডাক্ট কন্টেইনিং থেরাপিউটিক্যালি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ডিজলভ, সাসপেন্ডেড or emulsified in a propellant or a mixture of solvent and propellant, capable of expelling the product through the opening of the valve of the pressurized package container and intended for oral, topical administration or administration into the body cavities. মেইন কথাটা হচ্ছে অ্যারোসল হচ্ছে এমন একটা প্রিপারেশন যে প্রিপারেশনে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট গুলা ডিজলভ থাকতে পারে, সাসপেন্ডেড আকারে থাকতে পারে, ইমালসিফাইড আকারে থাকতে পারে। কার মধ্যে ডিজলভ থাকবে? সেটা প্রপিলেন্টের মধ্যে ডিজলভ থাকতে পারে, শুধু সিঙ্গেল প্রপিলেন্ট থাকতে পারে, অথবা মিক্সচার অফ সলভেন্ট এন্ড প্রপিলেন্ট, সলভেন্ট প্রপিলেন্টের মিক্সচারের মধ্যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টে ডিজলভ থাকতে পারে। বুঝতে পারছো? জি স্যার। যে একটা প্রপিলেন্ট অথবা মিক্সচার অফ সলভেন্ট এন্ড প্রপিলেন্ট এর মধ্যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট গুলা ডিজলভ থাকতে পারে, সাসপেন্ডেড থাকতে পারে, ইমালসিফাইড থাকতে পারে, এবং capable of expelling the product through the opening of the valve of a pressurized package container। মানে তোমরা দেখো ইনহেলার যখন খায় একটা করে প্রেস দেয়, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ওষুধ বের হয়ে যায় না? জি স্যার। যে তোমার এই যে পার্টি স্প্রে তুমি যখন প্রেস করবা, যেভাবে বেশি করে প্রেস করে থাকলে বেশি বের হবে, কম থাকলে কম। তার মানে এই প্রোডাক্টটা যে সাসপেন্ডেড আর ইমালসিফাইড অবস্থায় থাকবে প্রপিলেন্টের মধ্যে, শুধু থাকলেই হবে না, প্রেস করলে সেটা নির্দিষ্টভাবে বের হইতে হবে। এবং এটা কিসের জন্য? এবং এই অ্যারোসল ইন্টেন্ডেড ফর ওরাল অর টপিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন আর অ্যাডমিনিস্ট্রেশন ইনটু বডি ক্যাভিটিস, এই ধরনের কাজগুলোতে ব্যবহার করা হয়। তার মানে অ্যারোসল মূলত দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা ইন দা ফর্ম অফ লিকুইড, ইমালশন আর সাসপেনশন, আর প্রপিলেন্ট, যে প্রপিলেন্টটা হচ্ছে যে তোমার এইটাকে, এই অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটাকে মিক্স করতে সাহায্য করবে, এবং সেই অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটাকে যখন তুমি প্রেসারাইজ কন্টেইনারে প্রেস করবা, সেটা এক্সপেল আউট মানে বের করতে সাহায্য করবে, এবং সেটার ভিতরের প্রপার প্রেসারটাও মেইনটেইন করবে। এই জন্য আমরা বলি যে প্রপিলেন্ট ইজ দা হার্ট অফ অ্যারোসল, অ্যারোসল প্রোডাক্ট। অ্যারোসলের মানে হার্ট, একটা আমাদের মানুষের কি একটা হার্ট আছে না? তার মানে কি হার্ট আমাদের অনেক কিছু কাজে সাহায্য করে। তো প্রপিলেন্টটাকে আমরা বলি যে অ্যারোসলের হার্ট। বুঝতে পারছো? জি স্যার। যদি বলা হয় যে হোয়াই প্রপিলেন্ট ইজ কল্ড হার্ট অফ দ্য অ্যারোসল প্রোডাক্ট, তখন তোমাকে বলতে হবে যে প্রপিলেন্ট আর রেসপন্সিবল ফর dissolve, suspended or emulsified the active ingredient, and it also help to expel out the product from the container and also maintain the pressure, internal pressure of the container. That's why we said that if propellant is absent, this type this requirement cannot be fill up. That's why this is called হার্ট অফ দ্য অ্যারোসল কন্টেইনার। এখানে প্রপিলেন্টের যে সংজ্ঞাটা আছে সেখানেই বলে দিয়েছে এই কথাগুলা। The propellant is generally regarded as the heart of the aerosol package. It is responsible for development of the proper pressure within the container, supplying the necessary force to expel the product from the container, and in combination with other component, it converts the material into desired physical form when the valve is open. তার মানে এই সব কাজগুলাই করতেছে কি প্রপিলেন্ট। মানে ডিজার্ট ফর্ম কি, যে তোমার তো এই যে সাসপেনশন আকারে যদি থাকে, সেখানে তো সলিড পার্টিকেল থাকে, তো সেটাকে আমরা যখন ঝাঁকি মানে প্রেস করব, তাহলে ওই সলিডটাকে কি গ্যাসে কনভার্ট করতে হবে, এই কাজটাও প্রপিলেন্ট করে। এবং ওর ভিতরে তোমার মনে করে যে একজন ইনহেলার নিচ্ছে, তো যদি ভিতরের প্রেসারটা ঠিক না থাকে, প্রথমের দিকে তো মনে করো সে ভালো ওষুধ পাইলো, লাস্টে ওষুধ কম থাকলে তো ঠিক মতো বের হবে না। এই জন্য তো ওর ভিতরের যে প্রপার প্রেসারটা সেটাও মেনটেন করার দায়িত্ব হচ্ছে প্রপিলেন্টের। আবার ওই সাবস্টেন্সটাকে সাসপেন্ড করে রাখা, ইমালসিফাইড করে রাখার দায়িত্ব হচ্ছে প্রপিলেন্টের।
That's why we said that propylene is the heart of the aerosol package. বুঝতে পারছো? বলো। ইনহেলার সরি ইনহেলারের কথা যদি আমরা বলি করার আগে মানে নেওয়ার আগে আপনার ঝাঁকায় নেওয়া কি স্যার জরুরি এক্ষেত্রে? না, এটা সবকিছু ঝাঁকায় নেওয়া মানে তোমার হচ্ছে যে এমডিপিআই যেটা মিটার ডোজ ইনহেলার যদি হয় সেটা ঝাঁকায় নিতে হবে, ওটা একটা প্রেস করলে সমানভাবে বের হবে, ঠিক আছে? আবার যেটা হচ্ছে নরমাল প্রেস ইনহেলার থাকে সেটা আমরা ঝাঁকায় নেই কেন, যদি সেটা সাসপেনশন টাইপ হয় মানে মিক্স আপ করার জন্য। তারপরে আমাদের পার্টি স্প্রেটা আমাদের একটু ঝাঁকায় নেওয়া ভালো। এই ধরনের বিষয় কিছু আছে, কিন্তু অ্যাজ ইউজুয়ালি সব কাজগুলো কে করতেছে? প্রপিলেন করতেছে। এই জন্য প্রপিলেনটাকে আমরা বলি হার্ট অফ দা অ্যারোসল প্যাকেজ। জি স্যার, ঠিক আছে। সবাই কি বুঝতে পারছো? জি Yes, স্যার। sir. এরপরে দেখো যে প্রপিলেন সিলেকশন মানে কোন সাবস্টেন্স, ও এখানে লাস্টে আরেকটু আছে। The propylene also act as a solvent, also act as a diluent and has some mass to do with the determining the characteristic of the product as lives with the container. তো একটা প্রপিলেন কে তুমি কিভাবে সিলেক্ট করবা? এটার ডিজায়ার্ড প্রেসার এট দা ডিজায়ার্ড টেম্পারেচার, মানে একটা ডিজায়ার্ড টেম্পারেচারে ডিজায়ার্ড প্রেসার থাকতে হবে, মিনিমাইজ দা ওজোন ডিপ্লেশন পটেনশিয়াল, it should possess negligible greenhouse effect, it should be chemically inert, মানে এই প্রপার্টি গুলো ওর থাকতে হবে। বুঝতে পারছো? এখন প্রপিলেন্টের কিছু ক্লাসিফাইড আছে, একটা আছে লিকুইফাইড প্রপিলেন নাম্বার 1। লিকুইফাইড প্রপিলেন আর দ্য গ্যাসেস দ্যাট এক্সিস্ট অ্যাজ এ লিকুইড আন্ডার দ্য প্রেসার, বিকজ দ্য অ্যারোসল ইজ আন্ডার দ্য প্রেসার ইজ মানে লিকুইফাইড মানে কি, যে গ্যাস প্রেসারের যখন প্রেসারাইজ করবা গ্যাসটা লিকুইড হয়ে যাবে, আর প্রেসার রিমুভ হলে সেটা গ্যাস হয়ে যাবে। বিকজ এখানে বলতেছি বিকজ দ্য অ্যারোসল ইজ আন্ডার প্রেসার, the propylene exists mainly as a liquid, but when it will also be in the head space as a vapor. মানে এটা আমি একটু পরে বলতেছি যে দুই ধরনের প্রপিলেন আছে, একটা আছে লিকুইফাইড প্রপিলেন আর একটা আছে কম্প্রেসড গ্যাস প্রপিলেন। Compressed gas propylene really only occupy on the head space above the liquid in the can, and when the aerosol valve is opened, the gas pushes the liquid out the can. তো এই দুই ধরনের, একটা কম্প্রেসড গ্যাস থাকবে আর লিকুইড। এখানে বলতেছে হেড স্পেস। তো মূলত এই যে অ্যারোসলের এই সরি কই গেল এটা, এই এটা কি দেখতে পাচ্ছেছো এই ছবি দুইটা? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। তো এখানে আমরা বলতেছি ডিফারেন্স বিটুইন দা লিকুইফাইড এন্ড কম্প্রেসড গ্যাস প্রপিলেন। লিকুইফাইড গ্যাস প্রপিলেন যেটা, সেটা আমরা বলতেছি লিকুইফাইড গ্যাস প্রপিলেন gases that exist liquid under the pressure and liquid volume is increased. এখানে দেখো যে কন্টেইনারের মধ্যে তোমার মানে বাম দিকের যে পিকচারটা আছে যে প্রপিলেন অ্যাট ইন দা লিকুইড এন্ড অ্যাট হেড স্পেস, মানে লিকুইফাইড যদি তুমি প্রপিলেন ব্যবহার করো সেটা ওই যে লিকুইড ভলিউম মানে নিচের দিকে যেটা আছে, নিচের বেশি ভলিউম যেটা দেখাচ্ছে এই জায়গাটাতে ওটা কিন্তু তোমার ওই প্রোডাক্টের সাথে মিক্স হয়ে লিকুইড আকারে আছে, আর উপরের দিকে যেটা আছে সেটা কিন্তু গ্যাস আকারে আছে। তো এই জন্য আমরা বলতেছি হেড স্পেস, মানে উপরের স্পেসটাকে আমরা বলি হেড স্পেস। তো লিকুইফাইড প্রপিলেন যদি আমরা ব্যবহার করি সেটা হেড স্পেসেও থাকবে আবার প্রোডাক্টের সাথেও থাকবে। উপরের দিকে প্রেসার একটু কম থাকে ওই জন্য ওটা গ্যাস হিসেবে থাকবে, আর নিচের দিকেরটা প্রোডাক্টের সাথে মিক্সার হয়ে লিকুইড হিসেবে থাকবে। এখন মনে করো তুমি প্রেস করবা, প্রতিটা প্রেসে একটু করে বের হবে, আর গ্যাসের কি ভলিউম তখন আরো বেড়ে যাবে। আবার মনে করো প্রেস করবা, প্রেসার কমবে, ওই যে লিকুইফাইড প্রপিলেন আছে গ্যাস দিয়ে ফাঁকা জায়গাটা পূরণ করবে। এইভাবে তোমার প্রোডাক্ট শেষ হওয়া পর্যন্ত পুরো কন্টেইনারের মধ্যে প্রেসারটা ঠিক রাখে। এটা কি বুঝতে পারলা? স্যার এটা আরেকবার একটু বলেন স্যার। হ্যাঁ, যে আমাদের কন্টেইনারের মধ্যে তোমার হচ্ছে যে লিকুইফাইড যদি আমরা প্রপিলেন ব্যবহার করি সেই লিকুইফাইড প্রপিলেনটা দুইটা পার্টে থাকে, একটা হেড স্পেসে থেকে যায় মানে উপরের দিকে ফাঁকা যে জায়গাটা দেখা যাচ্ছে, এখানে দেখো দুইটা কালার দেওয়া আছে, কালার দেওয়া আছে না? জি স্যার, কালার দেওয়া আছে। হ্যাঁ, কালারের উপরের পার্টটা আছে হেড স্পেস, আর নিচে হচ্ছে তোমার মেডিকামেন্টের সাথে প্রপিলেন মিক্সার অবস্থায় আছে। এবং এই লিকুইফাইড প্রপিলেন মানে কি, প্রেসারে সেটা লিকুইড হিসেবে থাকে, লিকুইড হিসেবে থাকে। কম্পাউন্ডের সাথে লিকুইড হিসেবে আছে। যখন তুমি এই যে উপরে কন্টেইনার প্রেস করবা, ইনহেলার যখন প্রেস করা হয় তখন কি মেডিকামেন্টটা চলে যাবে। তো মেডিকামেন্ট চলে যাওয়া মানে ওখান থেকে আবার গ্যাস একটু মানে এই যে লিকুইড মানে
তোমার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের সাথে যে তোমার প্রোপিলেন্ট আছে সেটা ফ্রি হয়ে গেল, সেটা তখন উপরের হেড স্পেসে যাবে, মানে হেড আস্তে আস্তে প্রেসারটা মেইনটেইন করবে। যখন তুমি প্রেস করবা মেডিকামেন্ট বের হয়ে যাবে, ওই প্রোপিলেন্ট কিন্তু ভিতরেই থেকে যাবে। প্রোপিলেন্টটা তখন ওর গ্যাসের মানে ইয়াটা মেইনটেইন, ভিতরের ইন্টারনাল প্রেসারটা মেইনটেইন করবে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আর এরপরে আরেকটা আমরা বলছিলাম যে কম্প্রেসড গ্যাস প্রোপিলেন্ট অকুপাই দ্য হেড স্পেস অ্যাবভ দ্য লিকুইড ইন দ্য ক্যান, নো ইনক্রিজ ইন লিকুইড ভলিউম। যে এখানে শুধু এটা কিন্তু প্রোডাক্টের সাথে মিক্সার হবে না। যদি তুমি কম্প্রেস গ্যাস প্রোপিলেন্ট ব্যবহার করো, এটা শুধু হেড স্পেসে থাকবে, প্রোডাক্ট বের হয়ে যাবে, গ্যাস এক্সপ্যান্ড করবে, আবার প্রোডাক্ট বের করবে, আবার গ্যাস এক্সপ্যান্ড করবে, মানে ভিতরের ভলিউমটা ঠিক রাখবে। বুঝতে পারছো এটা? জি স্যার। তার মানে প্রোপিলেন্ট যেটা, এই যে অ্যারোসলের ক্ষেত্রে প্রোপিলেন্টের গুরুত্বটা এখন বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে তাহলে আমরা যাই যে টিপিক্যাল আদর্শ প্রোপিলেন্ট কোনগুলো আমরা ব্যবহার করি। এখানে বেশ কিছু আছে, যেমন লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস আছে, এরপরে আছে যে ডাইমিথাইল ইথার, ক্লোরোফ্লোরোকার্বন, নন সলিউবল কম্প্রেসড গ্যাস, সলিউবল কম্প্রেসড গ্যাস। এখানে ক্লাসিফিকেশন গুলো আছে, যেমন অ্যারোসল প্রোপিলেন্ট গ্রেড এলপিজি কনসিস্ট অফ হাইলি পিউরিটি হাইড্রোকার্বন, তারপরে ডাইমিথাইল ইথারে কোনটা থাকে, ক্লোরোফর্মে কোনটা থাকবে, এই জিনিসগুলো একটু দেখবে তোমরা। জাস্ট একটু ওভারভিউ করলেই বুঝতে পারবে যে প্রোপিলেন্ট, মূলত প্রোপিলেন্ট গুলো আছে যে দুই ভাগে। একটা আছে যে প্রোপিলেন্টের ক্রাইটেরিয়া হতে পারে সেটা লিকুইফাইড গ্যাস হতে পারে অথবা কম্প্রেসড গ্যাস হতে পারে। সেখান থেকে টিপিক্যাল প্রোপিলেন্ট আবার কিছু আছে যেগুলো আমরা ব্যবহার করি। এরপরে পারফিউমারি এজেন্ট একটা টপিকস আছে। পারফিউমারি এজেন্ট মানে কি, যেটা তোমার হচ্ছে ফ্র্যাগ্রেন্স অ্যাড করে, অ্যারোমা বা সুগন্ধি অ্যাড করে, সেগুলাকে আমরা পারফিউমারি এজেন্ট বলি। এখানে হচ্ছে যে কিছু দেওয়া আছে যে এগুলা হচ্ছে পারফিউমারি এজেন্ট, যেমন মাস্ক, স্যান্ডেলউড অয়েল, রোজ অয়েল, জ্যাসমিন অয়েল, বেনজোনিন, টারপিন্টাইন অয়েল, ল্যাভেন্ডার অয়েল, এগুলা হচ্ছে যে আমরা পারফিউমারি এজেন্ট। পারফিউমারি এজেন্ট মানে যা এজেন্ট হুইচ অ্যাড অ্যারোমা অর ফ্র্যাগ্রেন্স ইনটু দ্য সাবস্টেন্সেস। মানে আমরা যখন একটা প্রিপারেশনে, কসমেটিক প্রিপারেশনে পারফিউমারি এজেন্ট ব্যবহার করব, সেটা একটা কি সুগন্ধি অ্যাড করবে। বুঝতে পারছো? এটা কঠিন কিছু না, যে সিম্পলি হচ্ছে যে পারফিউমারি এজেন্টের কাজ হচ্ছে এটা। এরপর আরেকটা আছে যে কালারিং এজেন্ট। কালারিং এজেন্টের কাজ কি? কালারটা দেয়া আছে, হ্যাঁ, মানে কালার এনহ্যান্স করবে, তাই না? আমরা বলতেছি অর্গানাল অ্যাক্টিভ প্রপার্টিজ আর দোজ হুইচ ক্যান বি সেন্সড বাই দ্য অর্গান। In case of pharmaceutical preparation, the properties can be sensed to make the pharmaceutical product more palatable and more attractive, especially in the liquid dosage form. Color odor taste, মানে অর্গানাল অ্যাক্টিভ প্রপার্টি বলতে আমরা তিনটা প্রপার্টিকে বুঝাই। আর কালারিং এজেন্ট মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য সাবস্টেন্স হুইচ ইম্পার্ট দ্য কালার। মানে কালারিং এজেন্টটা হচ্ছে ওয়ান অফ দ্য অর্গানাল অ্যাক্টিভ এজেন্ট, মানে অর্গানাল অ্যাক্টিভ প্রপার্টি যে এনহ্যান্স করে তার একটা পার্ট হচ্ছে কালারিং এজেন্ট। কালারিং এজেন্ট কেন ব্যবহার করা হয়? প্রোডাক্ট আইডেন্টিফিকেশন, ইনক্রিজিং প্রোডাক্ট অ্যাকসেপ্টেবিলিটি, গিভিং দ্য ওয়ার্নিং, প্রোডিউসিং স্ট্যান্ডার্ড প্রিপারেশন। মনে করো যে অ্যাকসেপ্টেবিলিটি, যদি সিরাপের কালার তুমি যদি কালো বানায় দাও, বাচ্চারা খেতে যাবে? না স্যার। হ্যাঁ, শুধু রাফি কথা বলতেছে, বাকিরা কি ক্লাসে নেই? না স্যার, খাইতে যাবে না। এই জন্য হচ্ছে যে কালারিং এজেন্টটা মানে অ্যাট্রাকটিভ কিছু কালার দিলে মানুষের ক্ষেত্রে ওটা অ্যাকসেপ্টেবিলিটি বাড়ে, এই কাজগুলো করা হয়। এবং কালারিং এজেন্টের কিছু সোর্স আছে, মিনারেল সোর্স, প্লান্ট, এনিমেল, সিনথেটিক, ঠিক আছে? যেগুলো আছে যে সোর্সেস অফ কালারিং এজেন্ট। মিনারেল থেকে কালার পেতে পারি, প্লান্ট থেকে পাওয়া যায়, এনিমেল থেকে পাওয়া যায়, সিনথেটিক সোর্স আছে যেগুলো আছে আমরা কালারিং এজেন্ট ওখান থেকে আইসোলেট করতে পারি। So that's all about the chapter 1.